প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো আজকে দ্বিতীয় ক্লাসটা আমরা শিখব। তো দ্বিতীয় ক্লাসের যে নাম আছে অধ্যায় 2, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। এই অধ্যায় থেকে আমরা মোটামুটি যে সমস্ত বিষয়গুলো জানতে পারবো, এটা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অর্ধপরিবাহীর ইলেকট্রন তত্ত্বের ব্যাখ্যা, পরিবাহীর রোধ, যে সকল বিষয়ের উপর নির্ভর করে রোধের সূত্র। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী বলতে কি বোঝায়, এটার ইলেকট্রন তত্ত্বের ভিত্তিতে ব্যাখ্যা চায়। আরেকটা প্রশ্ন হচ্ছে রোধের সূত্রগুলোর রোধের সূত্রের প্রমাণটা আসে পরীক্ষায়, এবং আরো কিছু বিষয় ছোটখাটো অঙ্ক, রোধের সূত্র দিয়ে কিছু অঙ্ক পরীক্ষা আসে, আমরা সেগুলো শিখবো। তো অধ্যায় শুরুতে আমরা পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী সম্পর্কে আমরা জেনে নিব। তো আমরা জানি যে আসলে পরিবাহী বা কন্ডাক্টর কি জিনিস। যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে পরিবাহী বলা হয়। পরিবাহী পদার্থগুলো কি, যেরকম কপার, অ্যালুমিনিয়াম, এই সমস্ত পদার্থগুলো হচ্ছে পরিবাহী। এখানে আমরা আপাতত সংজ্ঞা শিখি, এরপরে একটু পরের স্লাইডে আমরা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এদের সংজ্ঞাগুলো শিখব। অর্ধপরিবাহী জিনিস কি? অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর যে সকল পদার্থের মধ্য দিয়ে সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, সে সমস্ত পদার্থগুলোকে অর্ধপরিবাহী বলা হয়। এর আরেকটা সংজ্ঞা হতে পারে, যে সমস্ত পদার্থ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি অবস্থা থাকে তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। তো এদের উদাহরণ কি হয়, যেমন সিলিকন, জার্মানিয়াম, কার্বন, এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, সিলিকন, জার্মানিয়াম এবং কার্বন। ইনসুলেটর বা অপরিবাহী কি জিনিস, কাকে বলা হয়, যদি প্রশ্ন আসে যে ইনসুলেটর বা অপরিবাহী, এখানে আরেকটু কথা বলে নেই যে এগুলো কিন্তু অতি সংক্ষিপ্তের মধ্যে থাকতে পারে, যে পরিবাহী কাকে বলা হয়, অপরিবাহী বা অর্ধপরিবাহী কাকে বলা হয়। তাহলে এখান থেকে আমরা শিখলে যেখানে যেভাবে আসুক আমরা সেভাবে পারবো। তাহলে ইনসুলেটর কি জিনিস, যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে বলা হয় কি, ইনসুলেটর বা অপরিবাহী। যেমন রাবার, কাগজ, শুকনো কাঠ, এগুলো। তো স্লাইডে এটা এখানে আমি শেষ করলাম। আর পরবর্তী স্লাইডে দেখেন, যদি বলা হয় যে ইলেকট্রন তথ্যের উপর ভিত্তি করে সংজ্ঞা দাও, তাহলে আমরা কিভাবে দিব। এর আগে আমি একটু জেনে নেই যে মুক্ত ইলেকট্রন কি, এটা অতি সংক্ষিপ্তের মধ্যে পরীক্ষা আসে, যে মুক্ত ইলেকট্রন বলতে কি বোঝায়। তো আমরা জানি যে একটা পরমাণু নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরে বেড়ায়। বিভিন্ন নিউক্লিয়াসের নিকটবর্তী কক্ষপথের ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের শক্তভাবে বাঁধানো থাকে। অর্থাৎ এগুলো না বলে আমরা বলবো যে কোনো পরমাণু নিউক্লিয়াসের চারদিকে কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরে বেড়ায়। এর মধ্যে সর্বশেষ কক্ষপথে যে সমস্ত ইলেকট্রন আলগাভাবে বা আলাদাভাবে মুক্তভাবে থাকে তাদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন। এইভাবে বললে হবে। অথবা যে সমস্ত পদার্থগুলো পরমাণু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সমূহ আলগাভাবে বা আলাদাভাবে ঘোরাঘুরি করে তাদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন। তো এখানে ওই যে দেখেন সংজ্ঞাটা দেওয়া আছে, একটা অ্যাটম বা পরমাণু যে সকল ভ্যালেন্স ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে অত্যন্ত আলগা বন্ধনে আবদ্ধ থাকে, উক্ত ইলেকট্রন সমূহকে মুক্ত ইলেকট্রন বলা হয়। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে সোডিয়াম এর প্রোটন সংখ্যা আমরা জানি 11। তাহলে সর্বশেষ কক্ষপথে দেখা গেছে একটা ইলেকট্রন থাকে। তাহলে যদি প্রশ্ন হয় সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস মানে মুক্ত ইলেকট্রন কোনটা, এদের সর্বশেষ কক্ষপথে যেটা একা ঘুরতেছে ওটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। আচ্ছা, তারপরে এগুলো ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, এই পরিবাহী যদি ইলেকট্রন তথ্যের উপর ভিত্তি করে হয়, তো ইলেকট্রন তথ্যের উপর ভিত্তি করে যে সমস্ত পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর কম হয়, অর্থাৎ 1 2 3 হয়, সেই সমস্ত পদার্থগুলোকে বলা হয় পরিবাহী। যেমন উদাহরণ হিসেবে কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আমরা বলতে পারি। আর অর্ধপরিবাহী কি জিনিস, যে সমস্ত পরমাণু ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 হয়, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত হয়, 4 হয়, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী। যেমন জার্মানিয়াম, সিলিকন, কার্বন। এরপর আমরা শিখবো ইনসুলেটর।
ইনসুলেটর কি জিনিস? যে সমস্ত পদার্থের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি অর্থাৎ 5, 6, 7 এই সমস্ত হয় তাদেরকে বলা হয় ইনসুলেটর। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ক্লোরিন, নিয়ন ইত্যাদি। আশা করি ইলেকট্রন তত্ত্বের উপর ভিত্তি করে আমরা সংজ্ঞাগুলো পারবো। একটু শর্টকাট আমি বলে নিচ্ছি। পরিবাহী হলে সর্বশেষ কক্ষপথে 4টার কম ইলেকট্রন থাকবে। অর্ধপরিবাহী হলে 4টা হবে এবং ইনসুলেটর হলে 4টার বেশি অর্থাৎ 5, 6, 7টা ইলেকট্রন থাকবে। শেষ করতে যাচ্ছি এই স্লাইডটা। এটা একটা গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন। এটা পরীক্ষার মধ্যে বিভিন্ন ভাবে আসতে পারে। প্রশ্নটা এইভাবে আসতে পারে যে রোধের সূত্রগুলোর রোধের সূত্রটি প্রমাণ করো, অথবা প্রমাণ করো থাকতে পারে R = ρl/a, অথবা থাকতে পারে যে R = ρl/a প্রমাণ করো চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক প্রশ্ন। তো আমরা যদি দেখি, আমরা সবাই জানি যে একটা পরিবাহীর রোধকে R দ্বারা প্রকাশ করা হয়, দৈর্ঘ্যকে L এবং প্রস্থচ্ছেদকে A দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ রোধ যদি R হয়, দৈর্ঘ্য যদি L হয়, প্রস্থচ্ছেদ যদি A হয়, তাহলে সূত্রগুলো আমরা এইভাবে লিখতে পারি। একটা পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। অর্থাৎ যদি প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা স্থির থাকে তাহলে লিখতে পারি R সমানুপাতিক L, এটা 1 নং সমীকরণ দিতে পারি। তারপর একটি পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক, অর্থাৎ এইভাবে বলা যায় একটা পরিবাহীর রোধ ক্ষেত্রফলের উল্টানুপাতিকও বলা যায়। তো এখানে দৈর্ঘ্য এবং তাপমাত্রা স্থির, অর্থাৎ দৈর্ঘ্য এবং তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক হবে, তাহলে R সমানুপাতিক 1/a, এটা আমরা 2 নং সমীকরণ দিব। তো পরিবাহীর রোধ একটি উপাদানের আপেক্ষিক ঘনত্ব রো এর উপর নির্ভরশীল যদি দৈর্ঘ্য, প্রস্থ, তাপমাত্রা একই থাকে। অর্থাৎ রো একটা আপেক্ষিক ঘনত্ব, এটার উপরও কি নির্ভরশীল হতে পারে। তাহলে আমরা এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, দুইটা আর থেকে একটা আর নিলাম, এখানে সমানুপাতিক চিহ্ন, এখানে সমানুপাতিক চিহ্ন। উপরে দেখেন এল আছে, নিচে আছে এ, তাহলে L/a লিখতে পারি। এই সমানুপাতিক চিহ্নটা ওঠানোর জন্য আমরা রো নিতে পারি। রোড একটা ধ্রুবক যা আপেক্ষিক রোধ নামে পরিচিত। তো এটাই আমরা লিখতে পারি R = ρl/a। যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা এখানে প্রমাণিত লিখে দিব। তবে এখানে ব্রেকেট দিয়ে আমরা এইটুকু লিখে দিব যে রো একটি ধ্রুবক যা আপেক্ষিক রোধ নামে পরিচিত। আচ্ছা, এখন পরীক্ষার মধ্যে এরকম থাকতে পারে R = ρl/a, অথবা রোধের সূত্রের সম্পর্ক দেখো, তাহলে আমরা লিখে দিব R = ρl/a। জাস্ট এখানে কোনটা দ্বারা কি বোঝায়, যেমন R দ্বারা রোধ, এই যে রো দ্বারা কি বোঝায়, আপেক্ষিক রোধ, L দ্বারা দৈর্ঘ্য, A দ্বারা ক্ষেত্রফল, এটা একটু পাশে লিখে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা, তো আমি বলছিলাম যে এখানে এই যে রো দ্বারা, অর্থাৎ R = ρl/a, এই সূত্রটা এইমাত্র আমরা প্রমাণ করলাম। এই সূত্র থেকে বেশ কিছু অঙ্ক পরীক্ষায় আসে। তো আমরা কয়েকটা অঙ্ক করলে বাকিগুলো আপনারা নিজে নিজে পারবেন। দেখেন, একটি তারের রেজিস্ট্যান্স দেওয়া আছে 10 ওহম, অর্থাৎ কি R এর মান দেওয়া আছে 10 ওহম। একই পদার্থের অন্যটি তারের রেজিস্ট্যান্স কত হবে? অর্থাৎ আরেকটা তার রেজিস্ট্যান্স কত হবে? দৈর্ঘ্য প্রথমটি দ্বিগুণ, অর্থাৎ দৈর্ঘ্য যদি আগে আগে যত ছিল তার দ্বিগুণ বলা আছে, আর প্রস্থচ্ছেদ 3 গুণ। আগে যেটা ছিল ওটা 3 গুণ হবে প্রস্থচ্ছেদ, আর দৈর্ঘ্য আগে যেটা ছিল এটা হবে দ্বিগুণ। তাহলে আমরা দেওয়া আছে লিখতে পারি R এর মান 10, দৈর্ঘ্য কি দ্বিগুণ, তাহলে L2 = 2L1, আর A2 = কি 3A, মানে আগেরটা 3 গুণ, আর R2 আমাদের বার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি R1 = ρl/a। তো এখানে এই R এর মান কত দেওয়া আছে বলেন তো? 10, এই 10 এর বসাইলাম। তো এখন আমরা জানি কি যে R2 = ρl2/a2, অর্থাৎ এখানে 2 হলো কিভাবে, যেহেতু R1 দিয়ে আমরা একবার করে নিলাম। তো এবার যেহেতু আরেকটা তারের কথা বলছে, অন্য আরেকটি তার, এজন্য আমরা R2 নিলাম, তাহলে L2/a2 হবে। তো দেখেন এখানে এই যে রো এর জায়গায় আমরা রো লিখলাম, আর L2 এর মানটা আমরা এখানে তো কত 2a আছে, 2a বসাইলাম, আর A2 এর মান কত আছে? A2 এর মান আছে 3a, তাহলে 3a লিখলাম। তাহলে কনস্ট্যান্ট যে সংখ্যাগুলো আছে a/2, তাহলে a/2 সামনে নিয়ে আসলাম, রো L/a, অর্থাৎ রো L/a আমরা নিয়ে আসলাম। তো রো L/a এর মান কত? দেখেন এই যে রো L/a এর মান কত? 10। তাহলে এই রো L/a এর জায়গার মধ্যে কত? 10 বসাই দিব, তাহলে হিসাব করলে দেখা গেছে 6.67 ওহম হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন।
আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক করব, একই ধরনের অঙ্ক প্রায়। তো এখানে দেখেন বলা আছে একটা তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স 6 ওহম, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটি 3 গুণ প্রস্থের দ্বিগুণ হয়। ওই অঙ্কটার মতোই প্রায় অঙ্ক। একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স আছে 6 ওহম, আগেরটা ছিল 10 ওহম। অন্যটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটি 3 গুণ এবং প্রস্থের দ্বিগুণ হয়। এই সময় ছিল কি প্রস্থের 3 গুণ আর দৈর্ঘ্য ছিল দ্বিগুণ। তাহলে একই নিয়মে একেবারে হুবহুব একই নিয়মে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। যেখানে দ্বিগুণ ছিল সেখানে দ্বিগুণ লিখবো, আর এখানে 3 গুণ সেখানে দ্বিগুণ ছিল। অর্থাৎ আগের এই অঙ্কটা আমরা যেভাবে করছি এই অঙ্কটা আমরা ঠিক হুবহুব একই নিয়মে করতে পারবো। যদি না করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি বলে দিব বা করে দিব। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক আমরা দেখি। এটা তারের দৈর্ঘ্য রোধ 2 ওহম, একই পদার্থের অন্য একটি তারের রোধ কত হবে যদি দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ প্রস্থের 3 গুণ হয়। দেখেন এই অঙ্কগুলো সবগুলো একই নিয়ম, সবগুলো একই টাইপের অঙ্ক। আমি কয়েকটা দিলাম যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো এই অঙ্কটা আমি একটু সিম্পলি বলে দেই যে দেখেন এখানে আর এর মান কত দেওয়া আছে, আর এর মান 2 ওহম, তারের রোধ কত হবে অর্থাৎ আর টুর মান কত হবে যদি দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ অর্থাৎ প্রথমটার দ্বিগুণ প্রস্থের তত প্রথমটার 3 গুণ। এই অঙ্কটা হুবহু প্রথম অঙ্কের মতোই প্রায়, শুধুমাত্র মান পরিবর্তন আছে, এখানে 2 আছে আর সেখানে 10 ছিল। একইভাবে আমরা করে ফেলবো কিভাবে, যে আমরা জানি আর ওয়ান সমান সমান ধরবো রো এল ওয়ান বাই এ ওয়ান, তাহলে এখানে মান বসায় দিবেন যে আর এর মান কত 2 ওহম। তাহলে আমাদের দেখেন এখানে রো এল বাই এর মান কত 2 ওহম। তারপর দেখেন আর টু সমান সমান আমরা লিখতে পারবো রো এল টু বাই এ টু। তাহলে এখানে এল টুর মান এবং এ টুর মান আমরা বসাবো, বসায় কনস্ট্যান্ট মান যেটা এটা সামনে নিয়ে আসবো আর বাকিটা রো এল বাই এ এটা পাশে রেখে দেবো। তাহলে রো এল বাই এর মান কত দেখেন 2, তাহলে আমরা মান বসাই দিব, ক্যালকুলেটর টিপ দিলে মানটা চলে আসবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন। এগুলো থেকে একটা অঙ্ক সব সময় আসে। এ দেখেন এটা আসছে 2021 সালে, এর আগের অঙ্কটা আসছে 22-এ, এর আগের অঙ্কটা এই যে দেখেন 23-এ। তাহলে এখান থেকে একটা অঙ্ক আমাদের সবসময় পরীক্ষা আসে, আমরা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে অঙ্কগুলো শেষে আমরা আহ প্রশ্নের মধ্যে চলে আসছি যে মুক্ত ইলেকট্রন কি জিনিস। আমরা প্রথমে বলছিলাম যে মুক্ত ইলেকট্রন কাকে বলে, যে একটা অ্যাটম বা পরমাণু যে সকল ভ্যালেন্স ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে অত্যন্ত আলগা বন্ধনে অথবা হালকা বন্ধনে আবদ্ধ থাকে, উক্ত ইলেকট্রন সমূহকে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলা হয়। অর্ধপরিবাহী কি জিনিস আমরা পড়ছিলাম, যে সমস্ত পদার্থের মধ্যে সামান্য বিদ্যুৎ চলাচল করে অর্থাৎ এটা পরিবাহীও না অপরিবাহীও না, তাদেরকে অর্ধপরিবাহী বলে, অথবা সিলিকন জার্মেনিয়াম। অর্থাৎ আমরা প্রথম যেটা শিখছি সেটা বললে হবে। আর এখানে একটা জনপ্রিয় একটা প্রশ্ন হচ্ছে আপেক্ষিক রোধ কি জিনিস। পরীক্ষায় দেখেন, এই পরীক্ষায় 2001 সাল থেকে শুরু করে প্রায় সব 2023 সাল পর্যন্ত সব পরীক্ষা আসছে। আপেক্ষিক রোধ কি জিনিস, তার মানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা হচ্ছে 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি। এখানে যেগুলো বাদ দিয়ে আছে আপনারা বাদটা না দিয়ে লিখবেন যে 1 মিটার বাহু বিশিষ্ট কোনো পদার্থের গণকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হয়। আবার বলে দিচ্ছি, 1 মিটার বাহু বিশিষ্ট কোনো পদার্থের গণকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকেই ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলে। আচ্ছা, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এখন আপেক্ষিক রোধের একক কি এটা আমাদের জানতে হবে। এটাও দেখেন আমাদের 14 থেকে শুরু করে মোটামুটি অনেক বোর্ডে, এই যে 23-এ আসছে, 22-এ আসছে, অনেক বোর্ডে আসে। তাহলে আপেক্ষিক রোধের একক আমরা তিনভাবে শিখবো। আমরা জানি আন্তর্জাতিক যে একক আছে, যে এমকেএস পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, এমকেএস বাই এসআই পদ্ধতিতে এমকেএস অথবা এসআই পদ্ধতিতে ওহম মিটার আপেক্ষিক রোধের একক, আর সিজিএস পদ্ধতিতে ওহম সেন্টিমিটার, আর এফপিএস পদ্ধতিতে ওহম ইঞ্চি। তাহলে আশা করি পারবেন। অর্ধপরিবাহী বলতে কি বোঝায় আমরা যদি একটু দেখি। এর আগে আমরা পড়ছিলাম যে অর্ধপরিবাহী কি জিনিস। আশা করি এটি পারবেন। অর্ধপরিবাহী যে সকল পদার্থের মধ্যে বিদ্যুৎ কোনোভাবেই প্রবাহিত হতে পারে না তাকে অর্ধপরিবাহী, যেমন রাবার, কাগজ, শুকনো কাঠ, এগুলো। উদাহরণগুলো দিয়ে দিতে হবে, উদাহরণগুলি গুরুত্বপূর্ণ।
এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে আসলাম, প্রায় অধ্যায়ের শেষের দিকে আমরা। তো এইটা একটা জনপ্রিয় প্রশ্ন, এটাও দেখেন আপনাদের সব বোর্ডে, প্রায় সব বোর্ডে পরীক্ষা এগুলো আসে, যে পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো এই প্রশ্নটার সমাধান আমরা ওই সূত্র থেকেও বলতে পারবো, যে সূত্রটা আমরা কিছুক্ষণ আগে ওই যে রোধের সূত্র যেটা প্রমাণ করছিলাম, যে আর ইকুয়াল টু রু এল বাই এ, ওই সূত্র থেকে আমরা বলতে পারবো। তো দেখেন, একটা পরিবাহীর রোধ মূলত নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের উপর, মানে এল এর উপর, পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর অর্থাৎ ক্ষেত্রফল এ যেটা ছিল এটার উপর, তাপমাত্রার উপর, পরিবাহীর পদার্থের ঘনত্বের উপর, পরিবাহী পদার্থের বিশুদ্ধতার উপর, পরিবাহী পদার্থের কাঠিন্যের উপর, অর্থাৎ এই সকল বিষয়ের উপর কি আমাদের পরিবাহী রোধ নির্ভর করে। তো পাঁচটি পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর নাম এর আগেও আমরা হয়তো 3টা করে শিখছি, কিন্তু আমাদের পরীক্ষায় যদি 5টা করে উল্লেখ থাকে তাহলে 5টা করে লিখতে হবে। তাহলে 5টা পরিবাহীর নাম কি হতে পারে, যেমন কপার, অ্যালুমিনিয়াম, টাংস্টেন, টিন, সীসা। আর অপরিবাহী কি, শুকনো কাঠ, শুকনো কাপড়, বেকেলাইট, রাবার, প্লাস্টিক। অর্ধপরিবাহী জার্মানিয়াম, সিলিকন, কার্বন, ভিজা কাঠ, ভিজা কাপড়, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে আমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ, আর রচনামূলক প্রশ্ন আমি বলে দিছি কি হয়, হয়তো পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর ইলেকট্রন বিন্যাস বা কাকে বলে এগুলো থাকতে পারে, এবং আরেকটা প্রশ্ন হয় যে রোধের সূত্রটা প্রমাণ কত, অথবা আর ইকুয়াল টু রো এল বাই এ, এই সূত্রটা থাকতে পারে। তো আজকের ক্লাসে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমরা মানবিক এবং দিনদার ইঞ্জিনিয়ার হব ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।